শুরু করছি ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো নির্বাচনী রোড ম্যাপ নিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জনমনেও কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। কবে নির্বাচন হবে? রাজনৈতিক দলগুলো তো এক ধরনের তারা প্রেশারই তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমাদের ছাত্ররাও যারা এখন মাঠের আন্দোলনে রয়েছেন, যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদেরও একটা মতামত রয়েছে। সে প্রেক্ষাপটে আজকে আমরা যে বিষয় ঠিক করেছি সেটি নির্বাচনী রোডম্যাপ, কবে হবে নির্বাচন। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে বিস্তৃত রয়েছেন সমাজ বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক মনির হায়দার রয়েছেন আমাদের সাথে। আমরা সাংবাদিক মনির হায়দার ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনি ধন্যবাদ দেশে এসে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপনার অনেক বিশ্লেষণ রয়েছে, অনেক বক্তব্য রয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রথম যদি যেতে চাই, সেটা হচ্ছে গত 5ই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী সরকারের পতন ঘটেছে। তার পরবর্তীতে দুদিনের পরেই আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। আমাদের উপদেষ্টারা সেখানে তাদের নানা ক্ষেত্রে কর্মকাণ্ড পরিচালনা করছে। 3জন ছাত্র উপদেষ্টাও রয়েছে। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে অলরেডি প্রায় 5 মাসের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, 4.5 মাসের বেশি অতিবাহিত হয়েছে। বিএনপি সমমনা দলগুলি, জামাত ইসলাম কিন্তু বলছে এটা নির্বাচনের কথা। কিন্তু যে সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছে তাদের মধ্যে কেউই কিন্তু মুখ খুলে বলছে না যে আমরা আমাদের সংস্কার কমিশনের আমাদের যে প্রতিবেদন সেটা জমা দিয়ে দিচ্ছি এবং জমা দেওয়ার পরেই খুব স্বল্প সময়ের মধ্যে সেটি নির্বাচন করা যেতে পারে। নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস, তিনিও কিন্তু এবছরের শেষ নাগাদ এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের একটা ইঙ্গিত দিয়েছেন। প্রফেসর ডক্টর আসিফ নজরুল, আপনাদের সকলের পরিচিত, আমাদেরও পরিচিত, যিনি আন্দোলনের মাঠে একেবারেই লড়াকু সৈনিক হিসেবে ছিলেন, তিনিও কিন্তু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কিন্তু বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং সেনাপ্রধানও কিন্তু 18 মাসের কথা বলেছেন। সে অবস্থার প্রেক্ষাপটে এটি কিন্তু স্পষ্ট নয় আসলে নির্বাচন কবে হবে। বিএনপির মধ্যে কিন্তু অসন্তুষ্টি আছে। তারা একটা আন্দোলনের মুখে না বললেও অন্তরে কিন্তু মনে হয় যে একটা আন্দোলনের চাপ তারা তৈরি করতে পারে বলে মনে হয়। এই যে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে এতগুলি কথার পরে আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। মানে দ্বিতীয় স্বাধীনতার পর দ্বিতীয়বার আপনার এই অনুষ্ঠানে আমি এলাম। এটা সত্যি যে দীর্ঘকাল বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। বাংলাদেশের গত 12-14 বছরের প্রজন্ম কিংবা গত 16-17 বছরের যারা মানে ভোটার হয়েছে, তারা ভোট দেবার সুযোগ পায়নি। ফলে তাদের ভোট দেবার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা আছে। একই সঙ্গে বিএনপি একটা রাজনৈতিক দল, সে দেখছে যে এখন যে পরিস্থিতি বিরাজমান, এতে যদি একটা ফেয়ার ইলেকশন হয় তো তারা অনেক ভোটে জিতে যাবে। তো এই সুযোগ তারা কেন হাতছাড়া করতে চাইবে? তারা তাদের চাওয়া তো চাইবে, এটা খুব স্বাভাবিক। আর একই সঙ্গে আবার এটাও সত্য যে আমরা যদি মানে যে নির্বাচনগুলো তুলনামূলক ফেয়ার নির্বাচন হয়েছিল 1991 সালের পর থেকে, নির্বাচনগুলো ফেয়ার হয়েছে, কিন্তু নির্বাচনগুলোর পর অন্তত দুবার আমরা দেখেছি যে সরকারগুলো নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও একটু স্বৈরাচারী হয়ে উঠবার সুযোগ পেয়েছে। এবং সর্বশেষ সরকার 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে। তারপরও দৃশ্যত একটা মানে ভালো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর তারা প্রথমে স্বৈরাচার, সেখান থেকে ফ্যাসিস্ট হয়ে উঠেছে। তো এইটা এখন সবার কাছে স্পষ্ট যে শুধুমাত্র একটা ভালো নির্বাচন হলেই আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। শুধুমাত্র একটা ভালো নির্বাচন হয়ে গেলেই আমরা গণতন্ত্রে থাকতে পারছি না। আমাদের সমস্যা লেগেই থাকছে, এমনকি সমস্যা আরও বেড়েও যাচ্ছে। তো সুতরাং এখানে এই যে সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, এটা ওই জায়গা থেকেই যে তাহলে নির্বাচন করার আগে কি আমাদের আরও কোনো ট্রিটমেন্ট করা দরকার আছে কিনা, যেগুলো করে নিলে নির্বাচনের পরে কেউ আর স্বৈরাচার হতে পারবে না, কেউ মনস্টার হতে পারবে না বা দানব হতে পারবে না। সঙ্গত কারণেই জুলাই অভ্যুত্থান, যেটাকে আমরা বলি, আগস্ট মাসের 5 তারিখে চূড়ান্ত পরিণতি লাভ করেছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট যেরকম পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণের মধ্যে আশা আকাঙ্ক্ষা এক অনন্য উচ্চতায় চলে গেছে। যদি এত ব্যয়বহুল পরিবর্তন না হতো, ব্যয়বহুল আমি এই সেন্সে বলছি যে
প্রায় 2000 মানুষের আত্মদান এবং হাজার হাজার মানুষের আহত হওয়া, অঙ্গহানি হওয়া, এই অস্বাভাবিক মূল্যের বিনিময়ে যে পরিবর্তন সাধিত হয়েছে, এই পরিবর্তনের পর কেবলমাত্র একটা নির্বাচন হবে বা খুব ছোটোখাটো কিছু সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন আমরা চলে যাব, সেটা হয়তো আসলে বাস্তবসম্মত না। এবং আমরা দেখেছি 5ই আগস্টের পরের বিভিন্ন ইনস্ট্যান্ট সার্ভে বা চকিত জনমত জরিপ যেগুলো, সেগুলোতে দেখা গেছে মানুষের মানে মনোভাব হচ্ছে নির্বাচন এত তাড়াতাড়ি দরকার নেই, আমাদের আসলে কিছু মৌলিক সংশোধন, সংস্কার, পরিবর্তন দরকার। তো এটা সবাই বুঝেছে, সরকারে যারা এসেছেন তারাও বুঝেছে বলেই সংস্কারের কমিশনগুলো করা হয়েছে। কিন্তু একটা বিষয় হয়েছে কি, যে পরিস্থিতি তো পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে যে আজ থেকে 3 মাস আগেও মানুষের মনোভাব যেমন ছিল, এখন মনোভাবটা সেখান থেকে সরে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এটার কারণ বিশ্লেষণ করা যেতে পারে যে কেন কারণটা মানে এই পরিবর্তন হচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কারণটা হলো যে এই সরকারকে মানুষ যেভাবে আশা করেছিল, সরকারের পারফরমেন্স সেরকম নেই। এই সরকারকে মানুষ স্ট্রঙ্গার, মানে আরো শক্ত সামর্থ্য সরকার হিসাবে দেখতে চেয়েছিল। এই সরকারকে মানুষ আরো গতিশীল সরকার হিসাবে দেখতে চেয়েছিল। আমরা মনে করতে পারি যে 5ই আগস্টের পর এদেশের কুখ্যাত অলিগার্ক, লুটেরা এবং নানা রকম অর্থনৈতিক অপরাধ, ফৌজদারি অপরাধ, রাজনৈতিক অপরাধ, এগুলোর সঙ্গে যারা যুক্ত ছিল, এরা রীতিমতো উধাও হয়ে গেছে, পালিয়ে গেছে। কারণ তারা জানে যে তারা যে সমস্ত অপরাধ করেছে, এসব অপরাধের কারণে তারা ছাড়া পাবে না, তারা সবাই ধরা পড়বে, বিচারের মুখোমুখি হবে, শাস্তির মুখোমুখি হবে। কিন্তু এটা আমরা সবাই দেখছি যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমস্ত অপরাধীদের অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? কারণ তারা বুঝে গেছে যে না, যতটা ভয় পেয়েছিলাম আমরা, পরিবেশ ততটা ভয়ানক না। মানে এটা অনেকটা রিল্যাক্স একটা পরিবেশ হয়ে গেছে। কেন হয়েছে সেটা লম্বা আলোচনা, কিন্তু হয়েছে। তো এইটা মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা বাড়াচ্ছে এবং সেই ক্রমবর্ধমান হতাশা থেকেই বহু মানুষ মনে করছে না ঠিক আছে, তাইলে বেটার একটা ইলেকশন হয়ে বোধহয় ভালো মন্দ যাই হোক, একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে গেলে সেই গভর্নমেন্ট স্ট্রঙ্গার হবে। সেটা হবে কিনা আমরা জানি না, আমাদের কাছে সেই নিশ্চয়তা নেই। আবার আরেকটা বিষয় হলো যে যেহেতু সরকার এরকম দুর্বল আচরণ করছে এবং এক ধরনের অনিশ্চয়তা, আনসার্টেনিটি আছে এখানে, সে কারণে আমাদের বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ধরেন বিনিয়োগ করবেন, বিনিয়োগের মানে তারা যদি এমন ইঙ্গিত পেতেন যে এই সরকার যথেষ্ট একটা শক্ত অবস্থান নিয়েছে এবং তারা অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে এবং আমাদের নিরাপত্তা, আমাদের বিনিয়োগের নিরাপত্তা, নিশ্চয়তা এগুলো পাওয়া যাবে, তাহলে মানুষ বিনিয়োগ শুরু করত। কিন্তু এটা নানা খবরেই আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে অনিশ্চয়তার কারণে। যারা বিনিয়োগ করবেন, নতুন প্রকল্প করবেন, নতুন ব্যবসা খুলবেন, তারা সেই আস্থাটা পাচ্ছেন না বা সেই সাহসটা পাচ্ছেন না। তো সেসব কারণেও অনেকেই মনে করেন যে বোধহয় ইলেকশন হয়ে গেলেই ভালো হবে। কিন্তু এটাও তো সত্যি যে মানে একটা ইলেকশন এখন যদি হয়েই যায়, তো সেটার পরে যদি বাংলাদেশে আবার মানে আপাত দৃষ্টিতে আমি জানি না কি ঘটবে বাস্তবে, কিন্তু মনে হচ্ছে যে বিএনপি একটা ব্যাপক ভূমিধস জয় হয়তো সেখানে পেতে পারে, যেহেতু তারা সবচাইতে বড় দল, আওয়ামী লীগ এখানে নেই, অন্য যারা আছে তারা, ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে বলে কথা হচ্ছে, সেটা করতেই পারে এবং হওয়াই উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। মানুষের মধ্যে একটা নতুন রাজনৈতিক শক্তি, মানে ভিন্নতর একটা ভালো রাজনৈতিক শক্তি, তুলনামূলক স্বচ্ছ রাজনৈতিক শক্তির উত্থান দেখতে চায় বহু মানুষ এই সমাজে। কিন্তু সেটা তো যখন ঘটবে তখন। তো এই মুহূর্তে বিএনপি যে অবস্থায় আছে তাতে বিএনপির ভূমিধস বিজয়ের একটা সম্ভাবনা আছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো কি, দেখুন আমরা যদি কম্পেয়ার করি যে 1991 সালে বিএনপি গভর্নমেন্ট মানে এতটা শক্তিশালী ছিল না এই সেন্সে যে তারা কিন্তু এককভাবে 151 সিটও পায়নি, জামাতের সহায়তা নিয়ে তারা সরকার গঠন করেছে। কিন্তু 91 থেকে 96 বিএনপির সরকার বেটার সরকার ছিল, তেমন বদনাম ছিল না, অনেক ভালো পারফর্ম করেছে। কিন্তু সেই বিএনপি যখন 2001 সালে 229 সিটে বিজয়ী হলো, সেই সরকার অনেক বেশি স্বেচ্ছাচারী হলো
এবং অনেক বদনামের সরকার হয়ে গেল, তারা কিন্তু অত ভালো কাজ করতে পারেনি। একইভাবে আওয়ামী লীগ 1996 সালের নির্বাচনে তারা 147 সিটে জিতেছিল, জাতীয় পার্টি এবং জাসদ রবের সহায়তায় তারা গভর্নমেন্ট করেছিল। সেই সরকার অনেক বদনাম ছিল, তারপরও ততটা বদনাম ছিল না যতটা বদনাম 2009 সালের পরে তারা করেছে। বদনাম মানে কি, মানে রীতিমতো দুর্বৃত্ত দানবে তারা রূপান্তরিত হয়েছে। কেন? তাদের ওই ঠিক একইভাবে তাদের আসন সংখ্যা 240-এর কাছাকাছি বা এরকম। তো এই জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে কখনো যদি কোনো রাজনৈতিক দল অনেক বেশি মাত্রায় বিজয় পেয়ে যায়, তো সেটা আমাদের গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো একটা ভারসাম্য থাকা দরকার। মানে সেই ভারসাম্য কিভাবে প্রতিষ্ঠিত হবে আমরা জানি না। অন্তত আমাদের এমন কিছু সংস্কার হওয়া অবশ্যই জরুরি, যেই সংস্কারগুলো হলে এরকম ভূমিধস জয় পাবার পরও কেউ দানব হয়ে উঠবে না বা স্বৈরাচার। মিস্টার হায়দার, আমি আপনার পুরো আলোচনার বিশ্লেষণে বুঝতে পারলাম আপনি কিন্তু নিজের স্পষ্টতা কিন্তু কিছু বলেননি। আপনি মানুষের পারসেপশন, যারা সংস্কারে আছেন তাদের পারসেপশন, রাজনৈতিক দলের পারসেপশন, দুইটাকে কিন্তু আপনি বললেন। আপনি একজন সমাজ বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সাংবাদিক হিসাবে আপনি কি মনে করেন নির্বাচনটা কখন হওয়া দরকার? আপনি যদি এই প্রশ্ন আমাকে করেন, আমি জানি এই প্রশ্ন, এটার জবাব যদি আমি ফেয়ার জবাব আমার জায়গা থেকে দিই তো আমার বন্ধুরা অনেকেই নাখোশ হবেন। 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচন হয়েছে, যেটাকে কেউ ডামি ইলেকশন, কেউ ফেক ইলেকশন বলেন। এই নির্বাচনটা ঠেকাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা নির্বাচন করেই ফেলেছে, নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে। এবং এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে ওই ডামি ইলেকশনের পর এটার বিরুদ্ধে আর সে অর্থে কোনো আন্দোলন হয়নি। 7ই জানুয়ারির পরে বাংলাদেশে আর কোনো আন্দোলন হয়নি সে অর্থে। তার মানে নির্বাচনটা মেনে নেওয়া হয়েছিল এবং এরকম একটা প্রস্তুতি হয়েছিল যে আবার 5 বছর বোধহয় আর আমাদের কিছু করার নাই। আমরা সাধারণ মানুষও ধরে নিয়েছিলাম যে না, এই 5 বছর পরেও যে কিছু হবে সেটা নিশ্চয়তা নেই, কিন্তু অন্তত 5 বছর আমাদের আর মানে এটা মেনে নিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। বিএনপিও সেই অবস্থানে ছিল কিনা বলেন? না না না, সেখানে কথা শুনুন, সেখানে কিন্তু অনেকের প্রিপারেশন ছিল কিনা, না অনেকের যে 5 বছর আমাদের আর আসলে কিছু করার নাই। এখানে তো অনেকের, সেখানে এখন একটা বিশেষ পরিস্থিতিতে দেশে, আমি এখানে একটা যুক্ত করি, সেখানে কিন্তু অনেকেরই পারসেপশন এবং ধারণা ছিল যে এই সরকার 6-7 মাস বা 8 মাসের বেশি টিকতে পারবে না, কারণ তারা ইতিমধ্যে তারা দেশি বিদেশি নানাভাবে মানুষকে যেভাবে হোস্টাইল করেছে, তারা যেভাবে, আপনার এটাকে আমি সমর্থন করে বলি মূলত অর্থনৈতিক কারণে। এই আশঙ্কা যারা করেছিলেন তারা অর্থনৈতিক কারণে, যে অর্থনীতি এতটা ভঙ্গুর হয়ে গিয়েছিল, আমাদের রিজার্ভ এমন তলানিতে পৌঁছেছিল যে আর কিছুকাল পরে সরকার আমদানি খরচ মেটাতে পারবে না। যেহেতু আমদানি খরচ মেটাতে পারবে না, নিত্য পণ্যের আমদানি বন্ধ হয়ে যাবে, বাজারে ক্রাইসিস হবে, দ্রব্যমূল্য অস্বাভাবিক বাড়বে, সরকার সেটা ম্যানেজ করতে পারবে না। এই আশঙ্কাটা সবচাইতে জোরালো ছিল। কিন্তু আপনি যেটা বলছেন দেশি বিদেশি বিভিন্ন শক্তিকে হোস্টাইল করেছে, আমি সেখানে যাচ্ছি। দেশি শক্তিকে যত হোস্টাইলই করুক, দেখা গেছে যে দেশীয় রাজনৈতিক শক্তিগুলো আসলে সেই অর্থে কোনো রেজিস্ট্যান্স বা মানে, তাহলে আপনি কি মনে করেন যে এই 5ই আগস্টের যে বিপ্লবে স্বৈরাচারের পতন ঘটলো সেখানে শুধুমাত্র ছাত্ররাই কি? আমি সে ধরনের কোনো মন্তব্য করিনি। তাহলে কি আমি সেটা আমাকে বলতে দেন। প্রথম কথা হলো এই 5ই আগস্টের বিপ্লব কেবল 5ই আগস্টের না, কিংবা কেবল জুলাই আগস্ট মাসের না, নিশ্চয়ই এটা 16 বছরের একটা ধারাবাহিক আন্দোলন। বহু মানুষের জীবনের ক্ষয়ক্ষতি, জীবনদান, বহু মানুষের নানা রকম ক্ষয়ক্ষতির একটা ধারাবাহিকতা, চূড়ান্ত পরিণতি মাত্র। এটা হঠাৎ করে সংগঠিত হয়নি, আমি কখনো এটা বলবো না। আমি এই সরকারের এই সম্পর্কিত নীতি বা ন্যারেটিভের সমালোচনা করি। যেমন আমি সমালোচনা করি যে এই সরকার একটা জুলাই অভ্যুত্থান ফাউন্ডেশন করেছে এবং সেখানে শুধুমাত্র জুলাই এবং আগস্ট মাসে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন সহায়তা করার জন্য ফাউন্ডেশন। এটা হতে পারে না। এই ফাউন্ডেশন হতে হবে গত 16 বছর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গত 16 বছর যারা নানাভাবে ক্ষতির শিকার হয়েছে, আহত হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছুকে অ্যাড্রেস করার জন্য এই ফাউন্ডেশন হওয়া উচিত। আমি সেটা মনে করি, কারণ মোটেই এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনা। কিন্তু আমরা আলোচনায় ছিলাম নির্বাচনের ব্যাপারে। আমি বলছি না যে এখন 5 বছর পরে নির্বাচন হোক, আমি বলছি যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে 5 বছরের আগে আমাদের আর কিছু করার নাই, সুতরাং আমরা এখন 6 মাস 1 বছরের মধ্যে নির্বাচন চাইবো কেন? চাইতে পারেন, কিন্তু এইটা দিতেই হবে সেই জায়গায় যাওয়ার মনে হয় অবস্থা নেই। আমরা বরং
সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল কি সংস্কার করবে তাহলে এরা? এই সরকারের কাছে আমরা বরং যেটা দাবি করতে পারি যে ভাই তুমি যতদিনই ক্ষমতায় থাকো তুমি স্ট্রঙ্গার হও, তুমি একটু শক্তিশালী আচরণ করো। তুমি এত মানে ওই যে আমি গতকাল এক জায়গায় বলেছিলাম যে রশি ঢিলা দেওয়া। 2007 সালে যে 1/11 সংঘটিত হয়েছিল, ওই সরকার যখন ক্ষমতা নেয় সরকার খুবই জনপ্রিয় ছিল, আপনি মনে করে দেখুন দেশের মানুষ সবাই হাততালি দিয়েছিল। কিন্তু 3 মাসের মাথায় ওই সরকার অজনপ্রিয় হয়ে যায়, কারণ তারা অপ্রয়োজনীয় ভাবে রশি টাইট দিয়েছিল। পান দোকানদারও মনে করতে তার ফোন রেকর্ড হচ্ছে, যেটা অস্বাভাবিক। তো এই সরকারেরও ঠিক একই অবস্থা অনেকটা। তারা যখন দায়িত্ব নেয় একদম আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নিয়েছে। আজকে 3 মাস না যেতে জনপ্রিয়তা হারাচ্ছে, একদম পরিষ্কার। এটার কারণ হলো তারা রশি বেশি ঢিলা দিয়েছে। মানে পার্থক্যটা এখানে আর কি। তো এই সরকারকে এখন ধরেন প্রফেসর, এখানে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রফেসর ইউনূসের সরকার যত দুর্বল আচরণই করুক, সরকারের দুর্বলতার কারণে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো সত্য। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে প্রফেসর ইউনূস যদি কিচ্ছু না করেন, শুধু ওই চেয়ারে বসে থাকেন, এটা বাংলাদেশের জন্য অনেক বিরাট একটা সেফ গার্ড। কেন সেফ গার্ড? যে আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ যারা শেখ হাসিনার সবচাইতে বড় পৃষ্ঠপোষক বা পেছনের দেওয়াল ছিল, তারা সম্মিলিতভাবে শেখ হাসিনা, তার সরকার, তার সাঙ্গপাঙ্গরা এবং ইন্ডিয়া সম্মিলিতভাবে গত 12, 14, 15 বছর এই প্রচারণা প্রপাগান্ডা চালিয়েছে যে আমরা যদি না থাকি এই দেশ জঙ্গিবাদে ছেয়ে যাবে। আমাদের অনুপস্থিতিতে ওই শূন্যতা পূরণ করবে ইসলামী মৌলবাদী জঙ্গিরা, এই কথা তারা বলেছে। এখানে যদি প্রফেসর ইউনূস না হয়ে এই সরকারের প্রধান অন্য যে কেউ হতেন, যিনি হন না কেন, তারা ওই ন্যারেটিভটা এস্টাবলিশ করতে পারত। কিন্তু যেহেতু প্রফেসর ইউনূস এই সরকারের প্রধান হয়েছেন, তারা এই কাজটা করতে পারেনি। কারণ তারা এই প্রপাগান্ডাটা কোথায় চালাবে? তারা চালাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, গণতান্ত্রিক বিশ্বে। কিন্তু গণতান্ত্রিক বিশ্বের সবাই প্রফেসর ইউনূসকে জানে। তিনি আর যাই হন, তিনি যে ইসলামী মৌলবাদী না, তিনি আর যাই হন, তিনি যে জঙ্গিবাদের লোক না, এটা তো সবাই জানে। সুতরাং ইন্ডিয়ার প্রপাগান্ডা হালে পানি পাবে না। প্রফেসর ইউনূস, আমি আবারও বলি, প্রফেসর ইউনূসের সরকারের যত দুর্বলতা থাকুক না কেন, এই একটা পজিটিভ দিক বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। এই অবস্থায় আমাদের সবার উচিত সরকারের উপর এই চাপ তৈরি করা যে তোমরা তো দুর্বল আচরণ করো না, তোমরা সরকারটাকে বড় করো, তোমরা প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক একজন করে উপদেষ্টা নিয়োগ করো। জি মিস্টার হায়দার, আপনি একটা অ্যাঙ্গেলে বললেন যে এটা চাপ তৈরি করা যাতে তারা আরো স্ট্রঙ্গার হয়। কিন্তু যে প্রশ্নটি আপনি নিজেও বললেন যে সরকার কিন্তু সামাল দিতে পারছে না, 1। 2 হচ্ছে গিয়ে এই ছাত্র জনতার বিপ্লবের পরে শুধুমাত্র ফ্যাসিস্টের যারা সমর্থিত, তারা ছাড়া সবাই কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে। এবং নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনি গণমাধ্যমে দেখেছেন, দেশে থাকলে দেশ থেকে দেখেছেন, বাইরের থেকে দেখেছেন যে এই পতিত সরকারের পতনের পর গণভবনের ইটটি পর্যন্ত মানুষ খুলে নিয়ে এসেছে। তো সেই ইট নিয়ে তো সে বাসায় গিয়ে রান্না করে খাবে না, তার এত ক্ষোভ ছিল, তার এত কষ্ট, স্বাভাবিক একটা প্রতিক্রিয়া ছিল। তো সেই অবস্থার প্রেক্ষাপটে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক ব্যবস্থাপনার তো মানুষ চাইতেই পারে। সেই অবস্থায় যদি 5 মাস হয়ে গেল, বিএনপি থেকে একটা চাপ তৈরি হয়েছে, জামাত থেকেও তারা এখন নির্বাচন, এই চাপগুলাকে আমি বলবো এই চাপগুলা এক ধরনের অস্বচ্ছ চাপ। নির্বাচন চাইতে পারে, গণতন্ত্র কি জিনিস সেটা আরেক বিতর্ক। নির্বাচন মানেই কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রের মূল সূত্র কিন্তু দুটো। এটা থার্ড ওয়ার্ল্ড বা আমাদের মতো দেশের মানুষ বুঝে না। আমরা মনে করি নির্বাচন মানে গণতন্ত্র। গণতন্ত্রের মূল সূত্র হলো ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতা, এবং অ্যাকাউন্টেবিলিটি, মানে জবাবদিহিতা। যেই ব্যবস্থায় পাবলিক চেয়ারে যারা বসবে, মানে সরকারি চেয়ারে যারা বসবে, সেটা নির্বাচিত হোক বা নিযুক্ত হোক, তাদের জবাবদিহিতা এবং তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। শেষ করি আমি কথাটা, সেটাই গণতন্ত্র। এখন আসুন নির্বাচনের জায়গায় এবং সংস্কারের জায়গায়। আমি বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপে, ফরমাল ইনফরমাল আলাপে বলেছি যে আপনারা বরং এই সরকারের উদ্দেশ্যে সংস্কারের একটা প্রকল্প, মানে রূপরেখা হাজির করেন যে এই সংস্কারগুলো আপনারা করেন। তারা তো বলেছে তারা বলেছে স্বল্প মেয়াদী নির্বাচনমুখী। আমি আবার বলি, আমি শুনেছি, আমার মনে আছে, তারা বলছেন যে স্বল্প মেয়াদী নির্বাচনমুখী কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে দেন। এটা তো হতে পারে না। তারা কনস্টিটিউশনের ব্যাপারে একটা পরিষ্কার অবস্থান নিতে হবে। এই কনস্টিটিউশন স্বৈরাচার উৎপাদন করে, এই কনস্টিটিউশন মানুষের অধিকার কেড়ে নেয়। এই কনস্টিটিউশনে গত 53 বছরে যতগুলো সংশোধনী আনা হয়েছে, একটি ছাড়া বাকি সকল সংশোধনী আনা হয়েছে ক্ষমতাসীনদের ক্ষমতাকে আরো কুক্ষিগত করার জন্য, জনগণের স্বার্থে না। সুতরাং এই সংবিধান অকার্যকর। এটা শুনেন, পৃথিবীর অনেক দেশের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করা হয়েছে। এমনকি গণ অভ্যুত্থান ছাড়াও
কয়েক বছর আগে কেনিয়াতে তারা তাদের সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করেছে, সেখানে কোনো গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়নি। দেশের মানুষ মনে করেছে এই সংবিধান আর কাজ করছে না। আমাদের এই সংবিধান আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সংবিধানগুলোর একটা সংবিধান। মানে সেটা একটা বিরুদ্ধে যায়। আমি যদি একেবারে শেষ কথা জানতে চাই, সেটা হচ্ছে যে তাহলে নির্বাচনটা কখন চান আপনি? না, ডেফিনেটলি একটা রিজনেবল, মানে নিশ্চয়ই 5 বছর না কিংবা 1 বছর না, এর মাঝামাঝি হতে পারে। আপনার 5 আর 1 মিন করে কিন্তু এখানে বড় একটা গ্যাপ তৈরি করলেন কেন? না, আমি তো ডিপ্লোম্যাটিক মানুষ, কিন্তু আমি রিজনেবল কথাটা ব্যবহার করছি। জি জি, সেই আপনি জি, মানে নির্বাচন দিয়ে দেওয়াটাই একমাত্র সমাধান না। না, কিন্তু জন আকাঙ্ক্ষা যারা ভোট দিতে পারেনি, আপনি বলেছেন সরকার দুর্বল হয়ে পড়ছে, আপনি বলেছেন, প্রফেসর ডক্টর ইউনূসও বলেছেন তিনি বেশি দিন ক্ষমতা থাকতে চান না। আমি আপনার সঙ্গে শতভাগ একমত। যদি এই রকম 2000 প্রাণ এবং 20-30 হাজার মানুষের অঙ্গহানির মতো ক্ষয়ক্ষতি না হতো, শুধুমাত্র একটা মাঝারি মানের বা বড় মানের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের আর এত আকাঙ্ক্ষা হতো না, তখন বলতাম একটা নির্বাচন দিয়ে দাও। তাহলে সেক্ষেত্রে কি, আমি যদিও বিরুদ্ধে যাব, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যারা ক্ষমতায় আসবে তারা শেখ হাসিনা বা তার পতিত যারা দোষরদের বিচার করবে না? অবশ্যই করবে। তাহলে আপনার সন্দেহ, মানে আপনি বলছেন যে আমি এটা বিশ্বাস করি কিনা যে তারা বিচার করবে কি করবে না। না, এইটা শুধুমাত্র এই জায়গায় বেঁধে দেওয়া যাবে না। শুধুমাত্র বিচারই ইস্যু না, ইস্যু আরো অনেক কিছু। বাংলাদেশে আমি বলেছি, বাংলাদেশে যারা ভালোভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছে, দেখা গেছে যে এই সাংবিধানিক কাঠামোর কারণে তারা স্বৈরাচার হয়ে উঠেছে, আমরা ঠেকাতে পারি। আজকে দুজনই আমরা অতিথি, আমি উপস্থাপক নয়, আমার নিজের মধ্যে অনেক প্রশ্ন চলে এসেছিল। এবং সেক্ষেত্রে মিস্টার হায়দার, আপনি যেটি বলছিলেন যে আসলে এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অনেক কিছু কিন্তু আমাদের সংস্কার করার প্রয়োজন রয়েছে, নির্বাচনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড, সেটাকেও আপনি মনে করছেন যে তারা ভালো মতো করুক, সেটাও চান। আবার রাজনৈতিক দলগুলো যাতে ভবিষ্যতে এসে এক ধরনের এই যে স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব সেটি করতে না পারে, সেটা আমরা দেখি। আমরা এই যে নির্বাচন সংস্কার কমিটি, যেহেতু নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছিলাম, ডক্টর বদিউল আলম মজুমদার কিন্তু তিনি বলছেন, তিনি শঙ্কা করেছেন যে যেটি আপনি বলছিলেন যে ক্ষমতায় গেলে তারা আবার হয়তো বদলে যেতে পারে, যারা ক্ষমতায় আসবেন সেটি বলছেন, এবং নিরঙ্কুশ বিজয় পেয়ে গেলে তাদের মধ্যে ওই ফ্যাসিস্ট মনোভাব হয়ে যায় কিনা এই শঙ্কা কিন্তু সবার মধ্যে রয়েছে। তিনি বলেছেন, আমি কোড আনকোড করে বলছি, আমি ডক্টর বদিউল আলম মজুমদারের একটি কথা, এর আগে আমরা বলছি নির্বাচন হলে তো আগেই হতে পারতো, সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য, টেকনিক্যালি বলেছেন। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়। এখন যে অপরিচ্ছন্ন মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কারের পর আশা করি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে, এর মাধ্যমেই আমাদের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হবে এবং নির্বাচনে দেওয়ার একটা পথ তৈরি হবে বলে তিনি বলেছেন। আমি বদিউল আলম মজুমদারের গত পরশু দিনের একটি বক্তব্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে আওয়ামী সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা দেখেছি আমরা, অনেকেই তাদের ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে, গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে নির্বাচনে আসলে কীভাবে অংশগ্রহণ করাবেন, এই দুটি বক্তব্য কিন্তু রয়েছে। সেই আলোচনায় ফিরবার আগে আমরা একটু এই প্রতিবেদনটি দেখে নিই, যেটি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে যে কথা বলে বলছেন, সেই প্রতিবেদনটি দেখে নিই। ভোট চুরি, রাতের ভোট, ডামি নির্বাচনে সহায়তাকারী নির্বাচন কমিশনারদের বিচার চেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কারে 10 দফা সুপারিশ জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। যারা এই গণবিপ্লবের সরকার এনেছে আমাদের আন্দোলনের মাধ্যমে, 36 দিনের আন্দোলন কিন্তু মাননীয় স্পিকার ঘুমিয়ে করে আসেনি। মাননীয় স্পিকার 24 সালে যখন ডামি নির্বাচন হয় তখন মাননীয় স্পিকার আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন বলেই সরকার দাবি করেছিল। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা দাবি তুলে ধরে বলেন, এদেশের মানুষ আর কখনো ডামি নির্বাচন দেখতে চায় না। এদেশের মানুষের মনে আছে কিভাবে দিনের ভোট রাতে করেছে, কিভাবে কোথাও শতভাগ ভোট দিয়েছে, কোথাও শিশু কিশোররা ভোট দিয়েছে, যেখানে লাইনে দাঁড়িয়ে বারবার মানুষ ঘুরে ঘুরে একই ব্যক্তি ভোট দিয়েছে, সে কিন্তু এদেশের মানুষের মনে আছে। গত 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে এসে বললেন যে 28 ভাগ বা 24-25 ভাগ ভোট পড়েছে, কিন্তু চট করে তিনি বললেন যে না, 40 ভাগের উপর ভোট পড়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, যারা মানবতা বিরোধী, অর্থনৈতিক এবং নির্বাচনী অপরাধ করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আমাদের দেশে এই যে 3টা নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে,
সেই নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রায় 10 লাখ লোক এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। এই 3টে নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। তো আমাদের একতরফা নির্বাচন, আমি আর দামিনী নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। বর্তমান প্রেক্ষাপটে আগামী নির্বাচনে আওয়ামী লীগ না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি। আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দু একজন আছে, কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। যে তারা যদি পুনর্গঠন না হয়, তাদের মধ্যে কেউ যদি এগিয়ে না আসে, সামনে না আসে, তারা তো তাদের তো প্রত্যেকেই কম বেশি নানা অপরাধে অভিযুক্ত। সুতরাং সেই নির্বাচন কোনোভাবে যারা বলে যে এটি বিতর্কিত হবে কিনা, আমি মনে করি সেটি বিতর্কিত। প্রফেসর বদিউল আহমদ স্যারও বললেন, আমি মনে করি সেটি অগ্রহণযোগ্য হবে না বলে আমরা মনে করি। বিতর্ক অনুষ্ঠানে সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আসলে রিপোর্টটি বেশ বড়। আমরা যে বিষয় নিয়ে কথা বলবার জন্য তিনি একটা শঙ্কা করেছেন, আবার একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, সেটি তিনি বলেছেন এই অনুষ্ঠানে। দ্যাট মিনস নির্বাচন গ্রহণযোগ্য হবে এই অনুষ্ঠানে তিনি বলে গিয়েছেন। আবার কিছুদিন আগে আবার একটা দেখলাম যে তিনি বলেছেন তার কথাকে হয়তো বা মিসকোট করা হয়েছে। তো এখন যে প্রশ্নটি সেটি বারবার ঘুরে যদি আসি, তো সেই অবস্থার প্রেক্ষাপটে আসলে নির্বাচনের যে পথরেখা, যে রোড ম্যাপ, এবং সেটি যদি তৈরি করা না হয় তাহলে কিন্তু শঙ্কার পর শঙ্কা থেকেই যাচ্ছে। যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের কথা বলা, টুক করে আমি ঢুকে যাব, বা আমরা অডিও ফাঁস হয়ে যেতে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আবার জঙ্গি মিছিলের মতো মিছিল হচ্ছে। আমরা গোপালগঞ্জের মতো জায়গায় দেখেছি যে সেখানে এই মুহূর্তে বিএনপি বা তাদের সমর্থিত কোনো নেতাকর্মীকে মেরে ফেলানো, সেটাও কিন্তু বড় ধরনের একটা শঙ্কার জায়গা তৈরি করে। তো সেই অবস্থার প্রেক্ষাপটটাকে, যেটি নির্বাচনে আপনি বলছিলেন 3 বছর 5 বছর নয়, এর মধ্যবর্তী একটা, কিন্তু এটি কি বলা যায় কিনা যেটি প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরু নাগাদ? দেখুন, আমি সময়সীমার ব্যাপারে বলছি না কিছু, কিন্তু আমি বিএনপির যে অফিসিয়াল দাবি এটা রিজনেবল, আমি এটার সঙ্গে একমত। বিএনপি কিন্তু কোনো সময়সীমা বলছে না যে এতদিনের মধ্যে নির্বাচন চাই। বিএনপি বরাবরই বলে এসেছে যে একটা রোড ম্যাপ চাই। রোড ম্যাপ চাই বলতে তারা বোঝাতে চেয়েছে যে কত দিনের মধ্যে নির্বাচনটা দিবেন এবং কোন কোন প্রক্রিয়া শেষে নির্বাচন দিবেন। তো প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য ধারণা দিয়েছেন। বিএনপির কোনো নেতা সেটার ব্যাপারে আবার অসন্তুষ্টি জানিয়েছেন যে আমরা একমত না। আবার বিএনপির এর পরেও বলেনি যে আমরা এতদিনের মধ্যে নির্বাচন চাই। মানে স্টিল আমি বিএনপির এটাকে পজিটিভলি দেখছি। এটাকে পজিটিভলি দেখার আরেকটা কারণ হলো যে সরকার কিছু কমিশন করে দিয়েছে সংস্কারের জন্য, কিন্তু কমিশনগুলোর মাধ্যমে সরকার কি কি অ্যাচিভ করতে চায় সেটা তো সরকারের একটা ন্যূনতম ধারণা থাকা দরকার, বা নিশ্চয়ই আছে। সরকার সেটা বললেই পারে যে আমরা এই সংস্কারগুলো করতে চাই এবং সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সেটা করতে চাই, এবং এই কাজগুলো করার জন্য আমাদের এতদিন লাগবে, এতদিন ছাড়া এই সংস্কারগুলো করা যাবে না। সরকার যখন এই প্রজেকশন দেবে তখন বিএনপি কিংবা অন্য কোনো দল এসে বলবে যে না, আপনি এই যে সংস্কারগুলোর কথা বলেছেন এটা দরকার নাই, ওইটা করেন। তখন দেশের মানুষ প্রতিক্রিয়া দেবে যে দরকার নাই বলছেন কেন, কিংবা দরকার কোনটা আছে কোনটা নাই, সেটার ব্যাপারে মানুষের মতামত জানা যাবে। এখানে আসলে স্বচ্ছতাটা আরো বেশি দরকার। রাগ ঢাক, রহস্যময়তা, এগুলো সবসময় সমস্যা সৃষ্টি করে। সরকারের দিক থেকে এক ধরনের রাগ ঢাক, রহস্যময়তা, অস্পষ্টতা এটা আছে। সেই জায়গায় বিএনপির দিক থেকেও আছে। আমি আগে বলেছি যে আপনি বলেছেন যে বিএনপি এটা 31 দফা দিয়েছে, কিন্তু 31 দফা তো এটা লং টার্ম। আমাদের নির্বাচন পূর্ব সময়ে মৌলিক কি ধরনের সংস্কার হওয়া দরকার, বিএনপির এই কথা তো আসলে আবার বেশিরভাগ মানুষ গ্রহণ করবে না যে নির্বাচনমুখী স্বল্পমেয়াদী কিছু সংস্কার। আমাদের একটা ভালো সংস্কারই দরকার, নাইলে নির্বাচন করে আলটিমেটলি আমরা কোনো খুব বেশি সুফল পাবো না। সংস্কার তো অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। না, দীর্ঘমেয়াদী যেটা দীর্ঘমেয়াদী, কিন্তু একটা নির্বাচনের আগে একটা মিনিংফুল এবং এফেক্টিভ সংস্কার দরকার। যে আমি বলেছি ঘুরাই ফিরে আবার ওই জায়গায় যেতে হচ্ছে যে এতটুকু সংস্কার অন্তত দরকার যে নির্বাচিত হওয়ার পরে
কেউ যাতে দানব না হয়ে উঠতে পারে। এই সংস্কারটা এনশিওর না করে যদি নির্বাচন করেন তাহলে খুব বেশি সুফল হবে না। আমি ডক্টর মজুমদারের সঙ্গে কিছু জায়গায় একমত, কিন্তু দুটো জায়গায় আমি প্রচন্ড দ্বিমত করি। তিনি বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো হয়ে গেলে সুষ্ঠু নির্বাচন এনশিওর করা গেলে নির্বাচন হবে না। প্রশ্নটা কেবলমাত্র সুষ্ঠু নির্বাচনের না, অবশ্যই নির্বাচন সুষ্ঠু হইতে হবে, এতে তো কোনো দ্বিমত নাই, কিন্তু কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন হলেই হবে না। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পর যাতে আমরা ডেমোক্রেসি চর্চা করতে পারি, আমাদের নির্বাচিত ব্যক্তিরা তারা যাতে জবাবদিহিতার মধ্যে থাকতে বাধ্য হয়, তাদের কর্মকাণ্ডে যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়, সেটা আমাদের এনশিওর করতে হবে এই সংস্কারের মধ্য দিয়ে। কিন্তু আপনি ইতোমধ্যে আপনি দেখেন, আমরা তো খুব ম্যাচিউর রাজনীতিবিদ হিসাবে তারেক রহমান সাহেবকে দেখতে পাচ্ছি। তিনি সেখান থেকে যে সিগন্যালগুলো দিচ্ছেন, বলছেন আগামী নির্বাচন হবে, কঠিন একটা নির্বাচন হবে, এবং তিনি জাতীয় সরকারের কথা বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন। তিনি তার নেতা নেত্রীদেরকে সাবধান করছেন যাতে কোথাও কোনো রকমভাবে এই যে চাঁদা বা অন্য যে মিশ্র প্রতিক্রিয়া সেগুলো যাতে না হয়। তিনি যখন রাজশাহীর সাথে কথা বলছেন, সম্মেলন করছেন, রাজশাহীর কিন্তু কোন আমটি ভালো সেই জিনিসটি কিন্তু কথা বলতে পারছেন। ফরিদপুরের সাথে যখন কথা বলছেন তিনি কিন্তু সেখানে কোন গ্রুপটি ভালো সে কথা বলছেন। এই যে এই গত 15 বছরের ফ্যাসিস্ট আচরণ দেখতে দেখতে আমার তো মনে হয় যে দল ভবিষ্যতে ক্ষমতা আসবে তাদেরও কিন্তু এক ধরনের সংশোধন ইতিমধ্যে হয়ে গেছে বলে মনে হয়। সে কারণে আপনার সংখ্যাটা আমার কাছে মনে হয় কি অত বড় কিনা। দেখুন, মানে আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না। আমি গত 4 মাস মানে জুলাই অভ্যুত্থানের পর থেকে জনাব তারেক রহমানের বক্তব্যে আমি পরিবর্তন এবং অনেক দায়িত্বশীল আচরণ দেখতে পাচ্ছি। তিনি অনেক মেপে মেপে কথা বলছেন। এই সরকারের ব্যাপারে তিনি কোনো হার্শ কমেন্ট করেননি, তার দলের অন্য নেতারা করেছেন। এই সরকারকে সমর্থন করা, এই সরকারকে সফল করার ব্যাপারে তিনি অত্যন্ত মানে কাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, এখনও দিয়ে যাচ্ছেন। নিজের দলের লোকদেরকে তিনি সতর্ক করছেন। এটা হয়েছে কি, জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জনমানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তিনি সেই আকাঙ্ক্ষাটা বুঝতে পেরেছেন বলে আমার মনে হয়, তিনি সেটা অ্যাড্রেস করছেন। বাস্তবতা হলো বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো তারা যদি জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট এবং সেই স্পিরিটের আলোকে জনগণের যে পরিবর্তিত আকাঙ্ক্ষা, এটাকে যদি ঠিকঠাক মতো অ্যাড্রেস করতে না পারে, ধারণ করতে না পারে, তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোর সামনে কিন্তু নানা রকম বিপদ আছে, এবং সেটা আমাদের দেশের জন্য খুব একটা ভালো হবে না। নতুন রাজনৈতিক শক্তির উত্থান হবে কি হবে না, হলে সেটা কতটা ভালো হবে এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই নিশ্চয়তা আছে যে রাজনৈতিক দলগুলো যদি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ না করতে পারে, স্পিরিটকে আফোর্ড না করতে পারে, তাহলে সমাজে অস্থিরতা বাড়বে, মানুষের হতাশা বাড়বে, হতাশা থেকে অস্থিরতা বাড়বে, ষড়যন্ত্রকারীরা মতলববাজেরা সুযোগ নেবে। তো এই জন্য জনাব তারেক রহমানের বক্তব্য এবং তার আচরণ, তার ভূমিকা, এগুলো খুবই ইতিবাচক, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। কিন্তু সেই সঙ্গে আবার এটাও বাস্তবতা যে এটা হয়তো তিনি দেশে না থাকার কারণে, যে দলের ভেতরে বহু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কিছু লোককে তো থামানো যাচ্ছে না, তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। আবার এই অপকর্মে জড়িয়ে পড়ার ব্যাপারে সমালোচনা করলে আবার বিএনপির কিছু লোকজন আবার যারা সমালোচনা করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, এটা খুব দুঃখজনক। সমালোচনা নিতে হবে, সমালোচনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই আলোকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। এইটা এখন আপনারা যত মানে বিএনপি যে সমস্ত নেতারা অস্বীকার করতে চান তারা অস্বীকার করতে পারেন, কিন্তু অঘটনগুলো দেশের ভিতরে ঘটছে, মানুষ দেখছে। 2 ধরনের অঘটন ঘটছে। একটা হলো যে নানা রকম অপরাধী, অর্থনৈতিক অপরাধী, ফৌজদারি অপরাধী, এরকম বহু অপরাধীর সঙ্গে বিএনপির বহু লোকজন সমঝোতা করছে, টাকা পয়সার বিনিময়ে তাদেরকে শেল্টার দিচ্ছে, তাদেরকে মানে প্রোটেকশন দিচ্ছে। এটা হলো এক ধরনের অপকর্ম। আরেক ধরনের অপকর্ম হলো যে ছোট থেকে বড় অনেক রকম চাঁদাবাজি হচ্ছে। দলের গুরুত্বপূর্ণ কোনো নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, চাঁদাবাজি তারপরে দখলবাজির অভিযোগ আছে। মানে জনাব তারেক রহমান এটার ব্যাপারে কিন্তু খুব কঠোর, তিনি বলে যাচ্ছেন, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কার করেছেন। এর মধ্যে বিভিন্ন জায়গায় জেলা কমিটি হচ্ছে, আমি নিজে দেখেছি বহু জেলা কমিটিতে অভিযুক্ত বড় বড় নেতাদের, কথিত পাওয়ারফুলদেরকে তিনি বাদ দিয়ে দিচ্ছেন, এগুলো তিনি করছেন। কিন্তু তারপরে সমস্যাগুলো থাকছে। হয়তো তিনি এ ব্যাপারে আরো, আমি যেটা বলেছি, তিনি দেশে থাকলে হয়তো এটা হতো না। মানে তিনি তো খবর পান, সব খবর পান কিনা, একদম নির্ভুলভাবে পান কিনা, এ প্রশ্ন তো করাই যায়। তো এটা হলো তারেক রহমান এবং বিএনপির অবস্থান। কিন্তু আমার
সেটা বিষয় না, বিষয়টা হলো তিনি যত ভালো কথাই বলুন, যত ভালো কাজই করুন, এইটা নির্বাচন পরবর্তী তিনি যদি ক্ষমতায় যান বা তার দল যদি ক্ষমতায় যায়, সেই সরকার এরকম আচরণই করবে এটার কোনো গ্যারান্টি দেয় নাকি। আমরা একটা বিষয় একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং একটা নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে। না, তারা এটাকে এখনো রাজনৈতিক দল ঘোষণা বলেনি, করেনি, কিন্তু তারা হয়তো বা সেই একটা দলের দিকে যাবার জন্য একটা তাদের একটা পরিকল্পনা সেটা রয়েছে। তো সেটার আহ্বায়ক হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আজকেই একটা দৈনিকে সাক্ষাৎকারে তিনি বলেছেন 71-এর পর একটি কোড আনকোট করে বলছি, 71-এর পর একটি দল বাকশাল কায়েমের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে চুরি করেছিল। 90 গণ আন্দোলনের পর দুটি দলই একই কাজ করেছিল, এবার 24 একই চেষ্টা করা হচ্ছে। দ্যাট মিনস তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তাদের যে আন্দোলন, সে আন্দোলন ফসলটা হয়তো কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে দল যদি সংগঠিত করতে চায় বা যায়, সেটি কি এই আগামী নির্বাচনের জন্য তারা কি প্রস্তুতিমূলকভাবে কোনোভাবে কি নির্বাচনে অংশগ্রহণ করার মতো সেরকম অবস্থান তাদের তৈরি হবে কিনা? ধন্যবাদ। আসলে হয়েছে কি, মানে এটা শুনতে যত খারাপই শোনাক, মানে খারাপ শোনাক বলতে কারো কারোর জন্য, এই সত্য তো আমাদের সামনে আছে যে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল গত 53 বছরে ক্ষমতায় ছিল, এরা মানুষের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজেরা দাবি করে নানা রকম সাফল্যের কথা, নিজেদের নানা ইতিবাচক দিক তারা প্রচার প্রকাশ করে, এটা সত্য, কিন্তু বাস্তবে তারা তো মানুষের আশা পূরণ করতে পারেনি। যে কারণে একবার কেউ ক্ষমতায় থাকলে আর ক্ষমতা ছাড়তে চায়নি, কারণ তারা জানে ফেয়ার ইলেকশন হলে তারা হেরে যাবে। মানে বাংলাদেশে এমন বাস্তবতা কখনোই তৈরি হয়নি যে কেউ 5 বছর ক্ষমতায় থাকার পর একটা ফেয়ার নির্বাচনে সে আবার জিতে আসবে। হ্যাঁ, তাই কারণে তখন তারা ছল চাতুরি, কারচুপি, লুটপাট, ভুয়া ইলেকশন এগুলোর আশ্রয় নেয়। তো সে কারণে এই রাজনৈতিক দলগুলোর চরিত্র নিয়ে মানুষের মনে সন্দেহ থেকেই যায়। জুলাই অভ্যুত্থানের পটভূমিতে বাংলাদেশের মানুষের একটা বড় অংশের কাছে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হোক এমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন সেই রাজনৈতিক শক্তিটা কেমন হবে, সেটা যদি এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো আরেকটা দলই হয়, তাহলে কেন নতুন নতুন শক্তির কোনো দরকার নাই। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে আমাদের ছাত্র নেতৃবৃন্দর কেউ কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আমরা খুব ব্যাপক না শুনলেও আমরা যারা সাংবাদিক, আমরা কোনো কোনো মহলের মুখ থেকে শুনেছি। মূলত বাম ঘরানার লোকেরা বা যারা তত্ত্বভিত্তিক রাজনীতি করেন তাদের মুখ থেকে এই রাজনৈতিক বন্দোবস্ত কথাটা আমরা শুনে থাকতাম। তো আমাদের ছাত্র নেতারা বলছেন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা শুনতে খারাপ না, ইংরেজিতে পলিটিক্যাল সেটেলমেন্ট। কিন্তু আমি গত 4 মাসেও কোনোভাবেই বুঝে উঠতে পারিনি যে তারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে কি বোঝাচ্ছেন। আমাদের ছাত্ররা যারা আমাদের হিরো জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারা যখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, এটা আমাদের আশাবাদী করে, এটা আমাদের সামনে নতুন স্বপ্ন তৈরি করে। কিন্তু 4 মাসেও যখন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এক্সিস্টিং প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনীতিটা কেমন হবে সেটার কোনো রূপরেখা তারা দেন না, তখন তো আবার হতাশা ভরও করে। আপনি বলেছেন যে নাগরিক কমিটি হয়েছে, এটা কোনো রাজনৈতিক দল তারা ঘোষণা করেনি, কিন্তু তারা জানাচ্ছে অফিসিয়ালি আনঅফিসিয়ালি যে তারা একটা রাজনৈতিক দল করবে, এবং এটা খুবই স্বাভাবিক, এটা আমরা সবাই জানি তারা করবে। কিন্তু সম্ভাব্য সেই রাজনৈতিক দলটা কি চরিত্রের হবে, কি নতুনত্ব তাতে থাকবে, সেটা আমরা জানতে পাচ্ছি না। আমি মনে করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট সেটাই হওয়া উচিত যেটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে খুবই স্বচ্ছ, আকর্ষণীয় এবং ব্যক্তিকেন্দ্রিকতার বাইরে কিছু হবে, পরিবারতন্ত্রের বাইরে কিছু হবে। তো ডেফিনেটলি নতুন রাজনীতিতে পরিবারতন্ত্র আসবে না, কিন্তু সেখানে ধরুন আমরা যদি গণতান্ত্রিক উন্নত বিশ্বের চিত্রটা দেখি, সেটার সঙ্গে আমাদের রাজনীতিটাকে কম্পেয়ার করি, তো সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো আমাদের রাজনীতি কিছু ব্যক্তির হাতে জিম্মি, দলগুলোর নিয়ন্ত্রণ কিছু ব্যক্তির হাতে জিম্মি। সেই ব্যক্তিরা যাকে খুশি নমিনেশন দেন, যাকে খুশি নমিনেশন দেন না। নমিনেশন বাণিজ্য হোক বা না হোক, নমিনেশনের এই যে ক্ষমতা ব্যক্তি বিশেষের হাতে, এটাই হলো সবচাইতে বড় দুর্বৃত্তায়ন রাজনীতিতে। উন্নত বিশ্বে যেটা হয় না, উন্নত মানে গণতান্ত্রিক বিশ্বে যেটা হয় না, গণতান্ত্রিক বিশ্বে কে কোন আসনের প্রার্থী হবেন সেটা কিন্তু ওই দলের নেতারা ঠিক করেন না, ঠিক করে ওই এলাকার ওই দলের সমর্থকেরা। আমেরিকা, ইউরোপে এটাকে বলে প্রাইমারি। মানে ধরেন আওয়ামী লীগ মেহেরপুরে আওয়ামী লীগ এক আসনে আওয়ামী লীগের ক্যান্ডিডেট কে হবে
সেটা মেহেরপুরের আওয়ামী লীগের সমর্থকেরা ঠিক করবেন। এখন কিভাবে আওয়ামী লীগের সমর্থকরা ঠিক করবেন? উন্নত বিশ্বে আছে ব্যবস্থা যে আওয়ামী লীগের সমর্থক কারা, তারা রেজিস্ট্রেশন করে আওয়ামী লীগের সমর্থক হয় অফিসিয়ালি, এবং নির্বাচন কমিশন তাদের ওই প্রাইমারি ইলেকশন করে দেয়, করে দিতে বাধ্য, সংবিধানে লেখা আছে ওটা, যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রাইমারি ইলেকশন করে দেবে, আওয়ামী লীগের ভোটাররা ঠিক করবে তাদের প্রার্থী কে হবে। একইভাবে বিএনপি অপরাপর দল এইভাবে ঠিক হবে, এবং তারা পরে এসে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে না, আওয়ামী লীগ জিতবে না, বিএনপি জিতবে না, জামাত জিতবে। আমরা এটা আপাত দৃষ্টিতে বাংলাদেশের মানুষের কাছে আজগুবি মনে হতে পারে, অনেকে বলবে এটা উন্নত বিশ্বে সম্ভব, বাংলাদেশে সম্ভব না। অসম্ভব না, এটা খুব কঠিন কোনো কাজ না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, আর আমরা এটুকু কাজ করতে পারবো না? এটার জন্য কত টাকা লাগবে? হ্যাঁ, এটা সদিচ্ছার ব্যাপার। নতুন রাজনীতি যদি কেউ করতে চায়, নতুন রাজনৈতিক দল যদি কেউ গঠন করতে চায়, তারা যদি এরকম ঘোষণা দেয় যে আমরা এই পদ্ধতি বেছে নেব, সেটা আমাদের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে বিপদে ফেলে দেবে। তারা তখন এই পথে যেতে বাধ্য হবে। সেটা হলো নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। তোমার তহবিল কোথা থেকে আসবে? তুমি একটা রাজনৈতিক দল চালাচ্ছ, তোমার তহবিল কোথা থেকে আসবে? স্বচ্ছতা থাকতে হবে। ওই আগে মানে অন্য দলগুলো তারা কিছু লোককে ক্ষমতায় থাকতে সুবিধা দেয় অন্যায়ভাবে, হাজার হাজার কোটি টাকা লুটপাটের, তারপরে সেখান থেকে আবার একটা ভাগ দল চালানোর জন্য দেয়, কোনো স্বচ্ছতা নেই। তারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, আওয়ামী লীগ একটা অফিস বানিয়েছে গুলিস্তানে, যে অফিস বানাতে নাকি 100 কোটি টাকা খরচ হয়েছে। তেজগাঁও একটা অফিস বানিয়েছে। এই টাকা কোথা থেকে এসছে কেউ জিজ্ঞেস করে? কেউ জানে এই ফান্ড কোথা থেকে এসছে? তো আমাদের এই ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল করতে গিয়ে একই পথ অবলম্বন করে, যে নানা উপায়ে অঘোষিত টাকা সংগ্রহ করে সেটা দিয়ে পার্টি করবে, এবং সেই পার্টিকে তার রাতারাতি বড় পার্টিতে পরিণত করবে, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোকে টেক্কা দিয়ে দেবে, তাহলে তো নতুন সেটেলমেন্ট হলো না। তুমি বলো যে আমার পার্টি হবে জনগণের টাকায়, তুমি মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে চাঁদা নাও, তুমি ব্যাংক অ্যাকাউন্ট খোলো, মানুষ সেখানে টাকা জমা দিবে, ঘোষণা দাও যে আমার এত কোটি টাকা উঠেছে। এই জায়গাগুলার পার্টির ভিতরে স্বচ্ছতা, পার্টির ভিতরে জবাবদিহিতা, পার্টির ভিতরে গণতন্ত্র, এই জিনিসগুলা যদি কেউ আনতে পারে, সেটা হবে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু যদি সেটা না করে একেবারেই মানে যা দেখে এসছি শুধুমাত্র একটা নতুন দল হলে সেটা নতুন রাজনৈতিক সেটেলমেন্ট হবে না। কিন্তু আমরা সেই লক্ষণ কম দেখতে পাচ্ছি, দুর্ভাগ্য। আমি ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারির সাক্ষাৎকারের একটা অংশের মধ্যে তাকে কিন্তু প্রশ্ন করা হচ্ছিল এটি আবার কিংস পার্টি হয়ে যায় কিনা, কারণ 111-এর সময় আমরা অনেকগুলি কিংস পার্টি দেখেছি শুরু হয়েছিল, সেটি শেষ পর্যন্ত মুক্ত পড়ে পড়েছে। এবং আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে দেখা গেল যে আমরা একটা রাজনৈতিক দল হলো যেখানে যারা দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে রাজনীতিতে ভিড়িয়ে তাদের অর্থ সম্পদ দিয়ে সেটাকে গড়ে তুলবার চেষ্টা করা হলো। তো এটি কি আসলে যেটি নাসিরুদ্দিন সাহেবকে প্রশ্ন করা হয়েছিল কিংস পার্টি হবে, তিনি বলছেন নো, এটা কোনো কিংস পার্টি হবে না। এটা তো কিংস পার্টি কোনোদিন স্বীকার করে যে আমি কিংস পার্টি, জেনারেল ইব্রাহিম স্বীকার করেছিল তিনি কিংস পার্টি, ফেরদৌস কুরেশি স্বীকার করেছিল। কিংস পার্টি তো তারা সিদ্ধান্ত নেবেন আছে, তিনি আপনি ভালো না মন্দ এটা তো আপনি সিদ্ধান্ত নেবেন না, এটা আপনার আশপাশের লোকেরা দেখে ডিসিশন নেবে। আমি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা থেকে যেটা ধরে বলতে চাই, যে আমি তো একটু আগেই বলেছি তারা আমাদের হিরো। জুলাই অভ্যুত্থানে দেশের সব মানুষ অংশগ্রহণ করেছে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিস্ট ছাড়া, জুলাই অভ্যুত্থানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। জুলাই অভ্যুত্থানের পাটাতন তৈরি হয়েছে 16 বছর ধরে সবাই মিলে, কিন্তু যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের হিরো। জি, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে করিয়ে দিতে হবে, বাংলাদেশে হিরোদের জিরো হওয়া কিংবা হিরোদের ভিলেন হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। 69-এর গণ অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন, আমরা দেখেছি এই দেশে তারা কতটা বস্তা পচা রাজনীতি করেছে, তাদেরকে মানুষ এক পর্যায়ে কতটা ঘৃণা করেছে। আমরা 90-এর গণ আন্দোলনের যে ছাত্র নেতৃত্বে ছিল তাদের মধ্যে অনেককে আমরা পচে যেতে দেখেছি, কোটি কোটি টাকা, শত কোটি টাকার মালিক হয়েছে, অঢেল সম্পদের হয়েছে। তাদেরকে কি আমরা এখন আর হিরো মানি? কিন্তু 91 সালে আমরা তাদেরকে হিরো মেনেছি। সুতরাং আজকে যারা হিরো, তারা যদি সঠিক পথটা বেছে নিতে না পারে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী, তাদের জিরো কিংবা ভিলেন হতে বেশি সময় লাগবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, হিরো অলওয়েজ হিরো থাকতে হবে, সেটাই একেবারেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 90-91 সেই সময়কার কথা আমরা ছাত্র ছিলাম, আমাদের মনে আছে, যাদেরকে হিরো মেনেছি তাদেরকে কিন্তু এখন অনেককেই আমরা হিরো মানছি না, কারণ তারা হিরো হিসাবে তাদের সেই স্বীকৃতিরা তারা ধরে রাখতে পারেনি। আমি একেবারে আলোচনার শেষ পর্যায়ে, আমরা তো এখন চতুর্দিকে দেখি যে নানা রকম জাতীয় ঐক্য নিয়ে নানা কথাবার্তা বেসরকারি পর্যায়ে হয়, সরকারি পর্যায়ে আরও বেশি হয়তো হওয়া দরকার ছিল। যদিও প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা দেখেছি যখন ভারতের সাথে একটা টানাপোড়েন চলছিল, সকল রাজনৈতিক দল গিয়ে একসাথে গিয়ে কিন্তু
সেই সমর্থনটা দিয়েছে যে দেশের পক্ষে সবাই আছেন। তো এই যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে নানা কর্মসূচি গ্রহণ করার জন্য আমি আপনাকে বলছি এটা দেখুন, মানে আমি এই কথাটা বলি এবং এটা বলতেই হবে যে শেখ হাসিনার পতন যেটা হবে না বলেই ধরে নেওয়া হয়েছিল, প্রায় অসম্ভব মনে করা হয়েছিল, কিন্তু সেই পতনটা শেষ পর্যন্ত যে কারণে হয়েছে সেটা হলো যে জাতীয় ঐক্য। এটা ঘোষণা দিয়ে হয়নি, এটা মিরাকলই হয়ে গেছে, দেশবাসী এক হয়ে গেছে। এটা শেখ হাসিনা না বুঝলেও তার আশপাশের সবাই বুঝে গিয়েছিলেন, যে কারণে তারা সরে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। জাতীয় ঐক্যই ছিল সবচাইতে বড় বোমা যেটা শেখ হাসিনার মসনদকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই ঐক্য আমাদের প্রধান শক্তি। এই ঐক্য যদি ভেঙে যায় তাহলে আমাদের এই অভ্যুত্থান, এই বিপ্লব, এই পরিবর্তন ব্যর্থ হয়ে যাবে। দুর্ভাগ্যক্রমে গত 4 মাসে ধীরে 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 আমরা এই ঐক্য, আমি ধ্বংস হওয়া বলবো না, কিন্তু দূরত্ব সৃষ্টি হওয়া আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য বললেন যে তাদের বিজয় ছিনতাই, তিনি কেন এটাকে নিজের বিজয় বলছেন? আমি আপনাকে হিরো বলছি, আপনি আমাকে একটু কৃতিত্ব দেন, আপনারা ছিলেন বলে আমরা হিরো হয়েছি। আপনি বলেন আমার বিজয় ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। এগুলো না, এগুলো অপরিণামদর্শী, এগুলো দায়িত্বহীন মন্তব্য। আমাদের ছাত্র নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের পুরনো পলিটিক্যাল পার্টিগুলো অনেক অন্যায় করেছে, অনেক মানে খারাপ কাজ করেছে, অনেক নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু আপনি তাকে অসম্মান করে কথা বলতে পারেন না, আপনি সমস্ত কৃতিত্ব নিজের দাবি করতে পারেন না, আপনি অন্যকে ছিনতাইকারী বলতে পারেন না। প্রত্যেককে সম্মান করুন, ঐক্য ধরে রাখার কথা বলুন। একইভাবে বিএনপিরও সে দায়িত্ব আছে, তাদের কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ আশা করি। তাদের বরং বলা উচিত যে ভাই সবাই মিলে আসেন, আমরা সবাই মিলে সরকারটা আরো বড় করি, আপনারাও সরকারে জয়েন করেন, আসেন রিফর্মগুলো একসঙ্গে করি, করে তারপরে আমরা অ্যাটলিস্ট আরো 2-4 বছর সবাই এক থাকি, যাতে ফ্যাসিস্ট কোনোভাবে কোনো ফাঁক ফোকর দিয়ে আসতে না পারে। এ ধরনের কথা দূরত্ব আরো বাড়াবে। দুর্ভাগ্যক্রমে এই দূরত্ব কমানোর বা এই ভাঙন রোধের চেষ্টা গত 4 মাসে খুব বেশি দেখা যায়নি। প্রফেসর ইউনূস কিছু উদ্যোগ নিয়েছেন, আলাপ আলোচনা হয়েছে, তিনি নিশ্চয়ই আরও করবেন বলে আমি বিশ্বাস করি। তিনি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন, খুবই ভালো উদ্যোগ, এটা তার সদিচ্ছার প্রকাশ, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে একটা বেসরকারি সংগঠন একটা উদ্যোগ নিয়েছে, সেটা এরই মধ্যে অনেকেই জেনেছেন যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, এই সংগঠনটা একটা জাতীয় সংলাপের আয়োজন করেছে। আগামী 27 এবং 28 ডিসেম্বর ঢাকায় এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে। 2 দিন ব্যাপী অনেকগুলা সেশন, 6টা সেশন অধিবেশন হবে। সেখানে সরকার থাকবে, সরকারের উপদেষ্টারা থাকবেন, প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন এবং সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি তারা সেখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন অধিবেশনে দফায় দফায় তারা মুখোমুখি আলোচনা করবেন। এই সংগঠনের আমি একজন সদস্য, উদ্যোক্তারা এই উদ্যোগ নিয়েছেন যে এই দূরত্ব দূর করা, দূরত্ব কমিয়ে আনা এবং তাদের মধ্যে একটা ওপেন খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা, খোলামেলা আলোচনার মন মানসিকতা। সেখানে জামাত, বিএনপি, বাম সব দলগুলোকে আমাদের কেউ বাকি নেই সেখানে, ফ্যাসিস্টরা ছাড়া, ফ্যাসিস্টরা সবাই সেখানে থাকবে। সেভাবে আয়োজন করা হয়েছে। যারা থাকবে না বুঝতে হবে যে তাদের সদিচ্ছা নাই ঐক্যের ব্যাপারে, এখানে তো খারাপ কিছু নেই। আমরা এখন পর্যন্ত দেখেছি সবাই থাকবে, কেউ না করেনি। কোনো কারণে কেউ যদি পিছিয়ে যায় তাহলে বুঝতে হবে তার হয়তো অন্য মতলব আছে। এখানে তো যারা আয়োজন করেছে তাদের কোনো মতলব নাই, তারা খুব, প্রফেসর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার, তারা এই সংগঠনের নেতৃত্বে আছেন, তারা আবার 2টা কমিশনের প্রধানও বটে। তো হোপফুলি এর মধ্য দিয়ে অ্যাটলিস্ট একটা শুরু হবে। পরবর্তী এ ধরনের আয়োজন, সংলাপ, আলাপ আলোচনা হয়তো সরকার করবে কিংবা অন্য সংগঠন করবে, কিন্তু এটা হওয়া দরকার। মির্জা ফখরুল ইসলাম সাহেব গত কালকে বা পরশুদিন বলেছেন যে আমাদের সঙ্গে সরকারের যতটুকু আলাপ আলোচনা হওয়া দরকার, যোগাযোগ থাকা দরকার, সেটা হচ্ছে না। এটা কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার। তার এই অভিযোগকে আমাদের আমলে নেওয়া উচিত, অনেক বেশি আলাপ আলোচনা হওয়া উচিত। এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের এভাবে বক্তব্য দেওয়া উচিত না, তাদের বরং মানে আমাদেরকে না জানিয়ে নিজেদের মধ্যে কথা বলা উচিত বেশি বেশি, যে আমাদেরকে নিয়ে যাতে নিউজ না হয়, আমরা দূরত্ব তৈরি হচ্ছে এটা যেন কেউ আলোচনা করতে না পারে। আমরা যে আলোচনা করছি এটা আমাদেরকে করতে দেওয়া উচিত না, তাদের নিজেদেরই এই সমস্যাগুলো সমাধান করে ফেলা উচিত। জাতিকে উদ্বিগ্ন করা তাদের কাজ না, আশ্বস্ত করা তাদের কাজ। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা যেটা শুনলাম শেষ মুহূর্তে, জাতিকে উদ্বিগ্ন না করে আশ্বস্ত করতে হবে, জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে এবং দেশের স্বার্থে সবাইকে কিন্তু
একত্র থাকতে হবে। আজকে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলি, এবং যারা ছাত্র উপদেষ্টারা রয়েছেন তারা বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি জামায়াতে ইসলাম বলি সহ সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমতের ভিত্তিতে কিন্তু বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই ফ্যাসিস্ট রিজিমের আর কোনোভাবে উত্থান না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। এবং সেক্ষেত্রে জনাব মনির হায়দার ওনাদের যে সাংগঠনিক কাঠামো নিয়ে তারা 27-28 তারিখ দুদিন বোধহয় আপনারা একটা সম্মেলন করতে যাচ্ছেন। আমরা আশা করব তার মধ্যে দিয়ে একটা দূরত্ব তৈরি যেটা হয়েছে সেটি দূর হোক, এবং বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় যে নির্বাচনী রোডম্যাপের আমরা চিন্তা ভাবনা করছি সেই নির্বাচনী রোডম্যাপ অতি দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবেন, জনমনে একটা স্বস্তি আসবে, এবং যারা ভবিষ্যৎ রাজনীতিতে যারা সরকার গঠন করবেন তারাও যাতে অতীতের রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে কোনো রকমভাবে ফ্যাসিস্ট আচরণ করবে না এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। সাংবাদিক মনির হায়দার ভাই আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকেও ভীষণ ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।